আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বছরের প্রথম অফিসিয়াল ফোনের রিভিউতে। আমার হাতে চলে এসেছে Honor X9D এবং এই ফোনটা নিয়ে অনেক আলোচনা চলতেছে। গিনেস বুকে নাকি ওয়ার্ল্ড রেকর্ড করছে ভাই এই ফোনটা, মানে সেই ব্যাপার। তো চলুন আমরা একটু ভেতরে ঢুকে দেখি যে আসলে কি আছে ফোনে। দাম হচ্ছে মাত্র 47,000 টাকা, শুরুতেই বলে দিলাম দামটা। এবং এইটা হচ্ছে একটা সেমি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, মোটামুটি মিড রেঞ্জের মধ্যে তারা চেষ্টা করেছে সব কিছুই দেওয়ার জন্য। সো কী কী দিয়েছে এবং কী কী দেয় নাই অবশ্যই জানবো আমাদের আজকের ভিডিওতে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এই ফোনটার সুবাদে মাঝখানে সিলেট থেকে ঘুরে আসলাম এবং সেখানে গিয়ে আমরা বেশ ভালো একটা সময় কাটালাম, ফোনটাকে ডিসকভার করলাম। অবশ্যই সেই স্টোরি আপনাদেরকে জানাবো ভিডিওর মধ্যে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে রয়েছি আমি ওয়াহিদ। প্রেজেন্টিং Honor X9D 2.5 মিটার ড্রপ রেসিস্ট্যান্স রয়েছে এই ফোনে। আরও পেয়ে যাবেন IP69K ওয়াটার রেসিস্ট্যান্ট এবং এই সেগমেন্টে পৃথিবীর সবচাইতে বড় ব্যাটারি কিন্তু এর মধ্যে রয়েছে 8300 mAh, সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, স্ন্যাপড্রাগনের 6 Gen 4 চিপসেট। Honor এটাকে বলতেছে আনস্টপেবল পাওয়ার হাউস। চলেন কেমন আনস্টপেবল একটু দেখে আসি, বাট সবার আগে চলুন আমরা একটু ডিজাইনটা দেখে আসি। এই যে রাউন্ড শেপের ক্যামেরা হাউজিং দেখতে পাচ্ছেন, Honorই মোটামুটি বলা যায় যে এটা শুরু করেছিল ট্রেন্ড হিসেবে, অন্তত বাজেট ফোনে তো আমরা বলতেই পারি। বাট জিনিসটা ধীরে ধীরে একটু বোরিং হয়ে গিয়েছে আর কি, মানে এইরকম রাউন্ড শেপের ক্যামেরা বাম্প আমরা অনেক ফোনে দেখতে পাচ্ছি। ইভেন Honorের প্রায় সব ফোনে এই একই রকম ক্যামেরা বাম্প তারা ইউজ করে। একটু এখান থেকে বের হয়ে আসা উচিত অন্তত এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে। এনিওয়ে, এইটাই তাদের সিগনেচার ডিজাইন। এই ফোনের মোট দুইটা কালার অ্যাভেলেবেল, একটা হচ্ছে কিছুটা গ্রেইশ এবং একটা হচ্ছে পার্পল। আমার কাছে এই পার্পল কালারটাই সব থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, অনেকের এটাও পছন্দ হবে, তবে আমরা তো ফোন কিনে প্রথমে ব্যাক কভারটা ইউজ করি যাতে নষ্ট না হয়ে যায়। সো কালার আসলে কিছু যায় আসে না। ফোনের সামনের দিকে আপনার অনেক ভালো লাগবে, এইটা আমি গ্যারান্টি দিতে পারি, কারণ এত কম বেজেল তারা ব্যবহার করেছে। নর্মালি এই বাজেটের অফিসিয়াল ফোনগুলোতে এইরকম কম বেজেল খুব একটা দেখা যায় না। আর এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি অ্যালুমিনোসিলিকেট গ্লাস। এতে রয়েছে Honorের নিজস্ব আলট্রা বাউন্স অ্যান্টিড্রপ টেকনোলজি। এই প্রযুক্তিটা মূলত একটা 6 লেয়ার সিস্টেম Honorের ডেভেলপ করা, যা 2.5 মিটার উচ্চতা পর্যন্ত 360 ডিগ্রি ড্রপ রেসিস্ট্যান্ট এনশিওর করে। আমরা টেস্ট করছিলাম ভাই, কিছুই হয়নি ফোনের। এর ফ্রেমটা তৈরি করা হয়েছে রিইনফোর্স পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে। মেটালের পরিবর্তে এই পলিকার্বনেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা ওপর থেকে যখন পড়বে, এর যে কাইনেটিক এনার্জি ওইটা কিন্তু অ্যাবজর্ব করে নিবে এই প্লাস্টিকের ফ্রেমটা আর কি। আর শুধু যে কাইনেটিক এনার্জি অ্যাবজর্ব করে নিবে ব্যাপারটা সেইটা না, মানে ভেতরের যন্ত্রপাতিও অক্ষত থাকবে। রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ভেগান লেদার টেক্সচার, যেটা আপনি পার্পল কালারে পেয়ে যাবেন, আর ব্ল্যাক কালারে নর্মাল গ্লাস ফিনিশ। এই ভেগান লেদার টাইপের টেক্সচারটা আমার কাছে বেশ ভালো লাগছে। এটা যদি আপনি ব্যাক কভার ইউজ না করেন, বেশ ভালো গ্রিপ পাবেন হাতে। X9D-তে রয়েছে IP66, 68, 69K, মানে আইপির যত রকম রেটিং আছে মোটামুটি সব তারা এক ফোনে দিয়ে দিয়েছে আর কি। এবং Honor বলতেছে যে এটা পানিতে খুব একটা ক্ষতি হবে না আর কি। আমরা টেস্ট করছিলাম ভাই, আসলেও হয় নাই। তবে আরেকটা জিনিস আমার কাছে বেশ সারপ্রাইজিং লেগেছে আর কি, এই ফোনের থিকনেস হচ্ছে 7.76 মিলিমিটার, অথচ এর মধ্যে ব্যবহার করা হয়েছে এই সেগমেন্টের সবচাইতে বড় ব্যাটারি 8300 mAh। ক্যান ইউ বিলিভ দিস? মানে কয়েক বছর আগেও ফোনে কিন্তু এরকম 4000 mAh অন অ্যান এভারেজ থাকতো। তো বলা যায় যে দুইটা ফোনের ব্যাটারি ব্যাকআপ একটা ফোনে এখন আছে। এর ফলে যেটা হবে, আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে অনায়াসে 3 দিন টেনে টুনে পার করতে পারবেন আপনি। আর যদি হেভি ইউজার হন, আপনি কোনোভাবে একদিনে এটা চার্জ শেষ করতে পারবেন না। 1.5 দিন ইজিলি আপনি পাবেন, আর 2 দিন তো নর্মাল। ডিসপ্লেতে পাচ্ছেন 6.79 ইঞ্চির একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে। বেজেল যেমনটা বলছিলাম খুবই সিমেট্রিক্যাল, দেখতে আসলে জোস লাগে, মনে হয় একটা ডিসপ্লে ধরে আছি আমি হাতে। আর থাকছে 1.07 বিলিয়ন কালার সাপোর্ট এবং 100% DCI P3 কালার গ্যামোড সাপোর্ট। এটার পিক ব্রাইটনেস হচ্ছে 6000 নিটস। এই বাজেটে এটাই কিন্তু হাইয়েস্ট, মানে আরও বেশি আছে বাট ওইটা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে। এবং সত্যি সত্যি কিন্তু এটা একদম ডিরেক্ট সানলাইটেও দুর্দান্ত কাজ করে। ডিসপ্লেটা যথেষ্ট ভালো, এটার কালার রিপ্রোডাকশন আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, যথেষ্ট কন্ট্রাস্টি আর ভাইব্রেন্ট। সে সাথে এতে ব্যবহার করা AI ডিফোকাস টেকনোলজির ফলে কালার খুবই ক্রিস্প আর স্যাটিসফাইড মনে হয়েছে। আরও আছে 3840 হার্জের PWM ডিমিং এবং TUV রেনল্যান্ড সার্টিফিকেশন, যার ফলে নাকি দীর্ঘ সময় ফোন ব্যবহার করলে চোখের কোনো ক্ষতি হয় না। কিন্তু ভাইজান, ফোন কোম্পানির এই কথাবার্তাগুলো বিশ্বাস করবেন না, বেশি সময় ফোন ব্যবহার না করাই ভালো আর কি। বিশেষ করে যারা অন্ধকারে মানে ঘুম আসা পর্যন্ত আর কি ফোন টিপাটিপি করতে থাকেন অকারণে, তাদের খবর আছে ভাই সামনে। এনিওয়ে, মুভি দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, গেমিং ইত্যাদি কাজের জন্য এই ডিসপ্লেটা খুবই সুইটেবল আমার কাছে মনে হয়েছে। স্ন্যাপড্রাগন 6 Gen 4
এটা কিন্তু বেশ নতুন একটা চিপসেট বলা যায়, যে খুব বেশি ফোনে আমরা দেখেছি তা না। আমাদের স্টুডিওতে মাত্র একটা ফোনই এসেছিল, Realme 14, সেই ফোনে সিমিলার চিপসেট ব্যবহার করা হয়েছিল, বাট তার চাইতে কিন্তু পারফরমেন্স আমরা বেটার পেয়েছি এখানে। আমি ব্যাখ্যা করতেছি কি জন্য। এইটা 4 ন্যানোমিটার বেসড একটা চিপসেট, 8টা ক্লাস্টারের মধ্যে একটা হচ্ছে কাইরো প্রাইম কোর, যার মডেল হচ্ছে কর্টেক্স A720 2.3 GHz এর। 3টা কাইরো গোল্ড কোর আছে কর্টেক্স A720 এর, যার স্পিড হচ্ছে 2.2 GHz এর, আর 4টা রয়েছে কাইরো সিলভার কোর কর্টেক্স A520, যেটার স্পিড 1.8 GHz এর। এটার জিপিইউ হচ্ছে Adreno 810, যেটা 895 MHz এর স্পিডের। এইটা মিনিমাম 1 GHz হওয়া উচিত ছিল আর কি। এনিওয়ে, আমরা AnTuTu স্কোর টেস্ট করেছিলাম, স্কোর কিন্তু প্রায় 1 মিলিয়নের কাছাকাছি এসেছে। গিগবেঞ্চে সিঙ্গেল করে 1119, মাল্টি করে 3138 স্কোর আমরা পেয়েছি। 40 থেকে 50,000 টাকা বাজেট সেগমেন্টে কিন্তু খুব বেশি অফিসিয়াল ফোন আমরা দেখি নাই রিসেন্টলি। এই তালিকাটা দেখলে একটু আইডিয়াটা ক্লিয়ার হবে আপনার কাছে। এর মধ্যে X9D এর পজিশন কিন্তু 2 নম্বরে রয়েছে আমাদের বিবেচনায়। আর অনারের যতগুলো ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার মধ্যে কিন্তু এই ফোনটা বেশ দারুণ একটা জায়গা দখল করে রেখেছে। খেয়াল করে দেখেন, তাদের 65,000 টাকার অনার 400 এর স্কোর কিন্তু ক্রস করে ফেলেছে এই ফোনটা। শুধু ক্রস করে নাই, অনেক অনেক ওপরে রয়েছে। আর এই একই চিপসেট দেওয়া মাত্র 2টা ফোনের আমরা রিভিউ করলাম এ পর্যন্ত, তার মধ্যে কিন্তু X9Dর স্কোর অনেক অনেক বেশি পেয়েছি আমরা কম্পেয়ার টু Realme 14। 12256 একটাই ভেরিয়েন্টের ফোন বাংলাদেশে পাওয়া যাবে। LPDDR4X হচ্ছে র্যামের ভার্সন, যেটা 3200 মেগাহার্টজ পর্যন্ত স্পিড সাপোর্ট করে, এবং UFS 3.1। এইটা একটা বটলনেক আমার কাছে মনে হয়েছে। ফোনের দাম কিন্তু প্রায় 250,000 টাকা। হ্যাঁ, সো এই বাজেটে মার্কেটে কিন্তু UFS 4.1 অ্যাভেলেবেল আমরা দেখেছি কিন্তু। সো সেই হিসাবে আরেকটু বেটার দেওয়া উচিত ছিল। অবশ্য যদি অফিসিয়াল মার্কেট আপনি চিন্তা করেন তাহলে আবার ঠিকই আছে। ম্যাজিকওএস 9.0 এটা হচ্ছে এই ফোনের ইউআই এবং Android 15 এর সঙ্গে এসেছে। ভাই, ম্যাজিকওএস দুর্দান্ত একটা ইউআই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এর ইউআইটা খুবই স্মুথ এবং ফাস্ট আমাদের কাছে মনে হয়েছে, এবং কাস্টমাইজেশনের সুযোগও রয়েছে প্রচুর। নিজের পছন্দ মতো আপনি সাজিয়ে নিতে পারবেন, আইকন, ফন্ট, এওডি ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওএসটা যথেষ্ট রেসপন্সিভ এবং ল্যাগ ফ্রি আমাদের কাছে মনে হলো। খুব বেশি ব্লটার আমরা পাই নাই, আর যে ট্রানজিশন ইফেক্ট, অ্যানিমেশন বেশ বাটারি স্মুথ লেগেছে। মূলত এই কারণেই অনারের ফোন সেম চিপসেট ব্যবহার করেও বেটার স্কোর আউটপুট দিতে পেরেছে। ডেইলি ইউসেজে এই ফোনটা কিন্তু বেশ ভালোই পারফরমেন্স আমরা পেয়েছি। অ্যাপ ওপেনিং, ক্লোজিং থেকে শুরু করে ট্রানজিশন এবং অন্যান্য মাল্টিটাস্কিংয়েও মেজর কোনো ল্যাগ বা স্ট্যাটার আমাদের চোখে পড়ে নাই। খুব একটা হিট প্রডিউসও যে করেছে তা জোর দিয়ে বলা যাবে না, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স না হলেও ক্লোজ টু ফ্ল্যাগশিপ বলা যায়। এখন লং ইউসেজে আসলে এটার পারফরমেন্স কেমন থাকে সেটাই দেখার পালা। পাবজিতে আলট্রা এইচডিআর দিয়ে আমরা আলট্রা ফ্রেম রেটে স্মুথ গেমিং পেয়েছি। কল অফ ডিউটিতে ভেরি হাই এবং আলট্রা ফ্রেম রেট দিয়ে, এবং ফ্রি ফায়ারে ম্যাক্স এবং হাই ফ্রেম রেট সেটিংসে আমরা অনায়াসে গেমিং করেছি। এতে ব্যবহার করা হয়েছে 3490 স্কোয়ার মিলিমিটার ভেপার কুলিং সিস্টেম, যা গেমিং এর সময় ফোন হিট জেনারেট করলেও দ্রুত ঠান্ডা করে ফেলে। একদম হাই এন্ড লেভেলের গেমিং না পেলেও আপনি হতাশ হবেন না, কারণ প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল। তবে এইটা যেহেতু গেমারদেরকেই শুধু টার্গেট করে বানানো হয় না, মানে এটা একটা ব্যালেন্সড ফোন, সুতরাং শুধু গেমিং এর জন্য এই ফোনটা না নেওয়াই ভালো। ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেল মেইন সেন্সর, আর সাথে 5 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড লেন্সও দিছে। ভাই, এইটা 5 মেগাপিক্সেল দিয়ে কি লাভটা হইলো জানি না। সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ছবির কোয়ালিটি ভালো, তবে খুব ভালো বলাটা মনে হয় ঠিক হবে না। মানে আমার খুব একটা যে পছন্দ হয়েছে সেটা আমি জোর দিয়ে বলবো না। 108 মেগাপিক্সেল শুনে যে এরকম উচ্ছ্বসিত আমি হয়েছিলাম, সেই রকম আনন্দিত আমি হতে পারি নাই। তবে হ্যাঁ, ছবির কোয়ালিটি দিনের আলোতে খুব ভালো পাবেন, আপনি ডিটেল ছবি পাবেন। তবে আলো কমে গেলে একটু ছবির কোয়ালিটি ডিগ্রেড করা শুরু করে, ছবি অনেক সফট হয়ে যায়। ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ছিল, তবে এত দামি একটা ফোনের কাছ থেকে আরেকটু বেটার আমি আশা করেছিলাম। এক্সপোজার কন্ট্রোলটা আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে। স্কিন টোনটা একটু ন্যাচারাল রাখার চেষ্টা করেছে। পোর্ট্রেটে সাবজেক্ট সেপারেশনটা কিছু জায়গায় স্মুথ আর স্মাচ করার প্রবণতা আছে। আলট্রাওয়াইডটা মাত্র 5 মেগাপিক্সেলের হলেও এটার কালার টোন মোটামুটি এর মেইন সেন্সরের সঙ্গে মিল পেয়েছি আমরা, কিন্তু ডিটেইল অনেক কমে যায়। যেহেতু মাত্র 5 মেগাপিক্সেল, খুব বেশি ডিটেল আপনি আলট্রাওয়াইড শুটার থেকে পাবেন না। তবে এটার লো লাইট পারফরমেন্স একটু হতাশ করতে পারে আপনাকে। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps এ। এর লেন্সে OIS রয়েছে, এর ফলে বেশ স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, স্টেরিও স্পিকার রয়েছে যেটা যথেষ্ট ব্যালেন্সড আমার মনে হয়েছে। তবে 300% ভলিউম নামক একটা জিনিস অনারও ভাই এই কাজটা করলো, মানে এটা বেসিক্যালি একটা গিমিক আর কি। 300% জিনিসটা কি আমি বুঝি নাই। ধরেন 100% পর্যন্ত তো নর্মালি সব ফোনে দেওয়া যায়, 300% কি
ওটা 3 গুণ, আসলে তো ব্যাপারটা ওইটা না। এনিওয়ে, যথেষ্ট বোল্ড এবং ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। এইটার ওয়্যারলেস আউটপুট আমরা ট্রাই করেছি বেশ কিছু বাজেট রেঞ্জের TWS দিয়ে, আজকাল পপুলার মনস্টার অরাফিট D02, QCY, মেলোবার্স প্রো, সাউন্ডপিটস T3 প্রো ইত্যাদি ইত্যাদি TWS গুলো দিয়ে, এবং আমাদের কাছে যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি মনে হলো এটার ওয়্যারলেস আউটপুট। 5G ফোন আমাদের দেশে অলরেডি 5G চালু হয়ে গিয়েছে। আপনারা কে কে পাচ্ছেন একটু কমেন্টে জানান। আমি কোথাও পাই, কোথাও পাই না। আমার বাসার আশেপাশেও নাই, ধারে কাছেও নাই। আশা করছি ধীরে ধীরে আমাদের দেশের পুরাটাই 5G কাভার্ড হয়ে যাবে। আর ব্লুটুথ 5.2 ভাই, এতে এটা একটু কষ্ট পাইছি আমি আর কি। মানে এখন তো ব্লুটুথ 6 মার্কেটে চলে আসছে। সো 2026 সালে রিলিজ হওয়া একটা ফোনে ব্লুটুথ 5.2 মানে হইল কামটা। এনিওয়ে, ওয়াইফাই 6 আপনি এতে পাবেন, ডুয়াল ব্যান্ড সাপোর্ট করে, কোনো প্যারা নেই। তবে আমি ম্যাসিভলি মিস করেছি একটা জিনিস, সেটা হচ্ছে একটা IR ব্লাস্টার। এই জিনিসটা খুবই কাজের ভাই। অন্তত আমি ফোন কিনলে IR ব্লাস্টার নাই এমন ফোন কোনোদিন কিনবো না, কারণ আমার প্রত্যেক দিন মানে ঘন্টায় ঘন্টায় ওই জিনিসটা লাগে আর কি। মানে ফোন দিয়েই টিভি, এসি, বিভিন্ন বাতি টাতি সব কন্ট্রোল করা যায় আর কি। ওই জিনিসটা এই ফোনে পাবেন না। ব্যাটারি নিয়ে আর কি বলবো ভাই, মানে অলরেডি তো আলাপ করে ফেলেছি। 8300 mAh এর ব্যাটারি, এর চাইতে বেশি দুনিয়াতে নাই আর কি। এত বেশি ক্যাপাসিটির ফোন, তাও আবার এত পাতলা, সঙ্গে 66 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবে। এই জিনিসটা মনে হয় অনেকেরই কাজে আসবে, মানে যারা চার্জ দিতে ভুলে যান আমার মতো, তাদের আর প্যারা নাই, একবার চার্জ দিবেন 2-3 দিন ইজিলি ইউজ করবেন। আর হ্যাঁ, AI ফিচারের কিন্তু অভাব নাই। ম্যাজিক টেক্সট, ম্যাজিক পোর্টাল, AI সাবটাইটেল, AI ট্রান্সলেট, AI রাইটিং ফাইটিং, ভাই অনেক কিছুই আছে যেগুলো খুব একটা কাজের আমার কাছে মনে হয় না। তবে ছবি এডিটিংয়ের সময় কিছু AI ফিচার টিচার আছে, ওইটা বেশ কাজে টাজে আসে মাঝে মাঝে আর কি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই AI এর ব্যবহার খুব একটা এখনো কাজের বলে আমার মনে হয় না পার্সোনালি। আপনাদের কাছে কি এই যে এই সমস্ত AI ফিচার খুব একটা কাজে আসে, বা আপনার ফোনে থাকলে কি আপনি ইউজ করেন? একটু জানান তো ভাই কমেন্ট সেকশনে, আমরা একটু গবেষণা করি এই জিনিসটা নিয়ে। আচ্ছা, সো মিস করার মধ্যে আরেকটা জিনিস মিস করেছি আমি, সেটা হলো এতে কিন্তু কোনো SD কার্ড স্লটই নাই ভাই। আপনার যদি মেমোরি কার্ড থাকে ব্যবহার করতে পারবেন না, মানে হাইব্রিডও না আর কি, আপনি চাইলেই পারবেন না। 256 GB স্টোরেজ কিন্তু এই দামে অনেক কম আমি বলবো, তার মধ্যে আবার মেমোরি কার্ডে স্লটই দেয় নাই। অনারকে এর চাইতে কম দামি ফোনে আমরা দেখছি যে 512 GB স্টোরেজ দিছে। এই ফোনটা কি দোষ করলো আমি জানি না। ওই যে স্টোরেজের দাম তো বেড়ে গেছে, এটা তো অনেকে আপনারা হয়তো শুনছেন, ওইটা একটা কারণ হতে পারে। আচ্ছা, তো আলটিমেটলি যেটা বুঝলাম এই ফোনটা নিয়ে গবেষণা করে, অনেকদিন ধরে কিন্তু গবেষণা করতেছি, সেটা হচ্ছে যারা একদম রাফ অ্যান্ড টাফ টাইপের একটা ফোন চান, ফোনটা দেখতে অনেক সুন্দর হবে, ব্যাটারি ব্যাকআপ হবে হিউজ, এবং আপনার আসলে অনেক বেশি ছবিও তোলা হয় না, খুব বেশি যে গেমিং করেন তাও না, মানে প্রফেশনাল গেমার না আপনি, তাহলে আমার মনে হয় অফিসিয়াল মার্কেট বিবেচনায় এই ফোনটা বেশ ভালো একটা অপশন হতে পারে। আর এই সিমিলার বাজেট সেগমেন্টে কিন্তু আমাদের দেশে অফিসিয়ালি খুব বেশি ফোন নাই। সো এইটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এইটার দাম যদি কোনোভাবে আর কি 40-এর মধ্যে রাখা যাইতো, তাহলে এইটা মানে এই বাজেট সেগমেন্টের মধ্যে জাতীয় ফোন হওয়ার সব ক্ষমতা কিন্তু এই ফোনের আছে। সো এই প্রাইসটা একটু বেশির দিকে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আপনাদের কার কাছে এই ফোনটা কেমন লেগেছে একটু জানতে চাই, আপনাদের মন্তব্য কমেন্টে লিখে ফেলেন। আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করে দিয়ে আসতে পারেন, ইনস্টাগ্রাম পেজও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, সেখানে কিন্তু এই টেক আড্ডা সবসময় চলতে থাকে। আর ধরেন আপনি কোনো একটা প্রবলেমে পড়ছেন, আমাদের গ্রুপে পোস্ট করবেন, দেখবেন যে আমাদের যে ভাই ব্রাদার রয়েছে ভাই, আপনারা প্রচুর প্রচুর হেল্প পাবেন তাদের কাছ থেকে। আপাতত পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।